আমি আজকে ৩ দিন ধরে ঘরবন্দি। আমার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মাইরা ফালাবে, এই করবে, সেই করবে। কেন জামাতে ভোট দিলাম? দাঁড়িপাল্লায় কেন ভোট দিলাম? এই হচ্ছে এটা আসলে আমার কি ভুল ছিল? যদি তাই হয় তাইলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান কেন? আর দ্বিতীয়ত হইল যে এই যে বিএনপি হামলা শুরু করছে, যে হামলাটা শুরু করছে, প্রত্যেকটা বাড়িতেই হুমকি দিচ্ছে, হামলা করছে। আমার শেরপুরে আমার আসনে ২ জনরে, একজনের পা রকাইটা দিছে, আরেকজনের পা ভাইঙা দিছে। এই জি। কথার মধ্য দিয়ে পরিচয়। আপনার যে আমাকে ভালো লাগবে, আমার যে আপনাকে ভালো লাগবে এটাও কোনো কথা নয়। ভালো লাইন রাখতে পারে। কিন্তু যেহেতু আপনি দল করেন, দল সিদ্ধান্ত দিয়েছে, দলের সিদ্ধান্তটা আপনার ফলো করা উচিত ছিল। আর করবেন না, ঠিক আছে। সমস্যা নেই। আপনি আগেই সেটা নিজেও সারেন্ডার করতে পারতেন। কিন্তু সেটা না করে এমন একটা মুহূর্তে আপনি করেছেন, সেই জি, জি। এখন এসে আপনার এই একজন বিএনপি রাজনীতির সাথে জড়িত। আমি একটা ইউনিয়নের যুব দলের যুগ্ম আহ্বায়ক। তো আমার ইউনিয়নে, আমার নির্বাচনী এলাকায় যারে নমিনেশন দিছে সে দ্বৈত নাগরিক। তার এই একটা জটিলতা আছে। তো উনার প্রার্থী হিসাবে উনাকে আমার পছন্দ হয় নাই। প্রার্থী আপনার হিসাবে আসন উনাকে আমার কোনটা? পছন্দ শেরপুর ২। আচ্ছা। হুম। জি, বলেন। তো আমার প্রার্থী পছন্দ হয় নাই। তো আমার মনে হইছে যে ২ জন প্রার্থী যারা নির্বাচন করতেছে, তার মাঝখান থেকে একজন আমার পছন্দের প্রার্থী। উনি খুব ভালো মানুষ, জেন্টলম্যান। তো উনার আমার পছন্দ হইছে। যখন উনার আমার পছন্দ হইছে তখন আমি দল থেকে নিজেই পদত্যাগ করছি। পদত্যাগ কইরা আমি উনার সাথে কাজ করছি। যে উনি আমার প্রার্থী পছন্দ। এটা কি আসলে অপরাধের মধ্যে পড়ে কিনা, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল যে এটা কি আমার অপরাধের মধ্যে পড়ে? এইজন্য আমি আজকে ৩ দিন ধরে ঘরবন্দি। আমার বাড়ি থেকে বের হতে দিচ্ছে না। মাইরা ফালাবে, এই করবে, সেই করবে। কেন জামাতে ভোট দিলাম? দাঁড়িপাল্লায় কেন ভোট দিলাম? এই হচ্ছে এটা আসলে আমার কি ভুল ছিল? যদি তাই হয় তাইলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এই স্লোগান কেন? আর দ্বিতীয়ত হইল যে এই যে বিএনপি হামলা শুরু করছে, যে হামলাটা শুরু করছে, প্রত্যেকটা বাড়িতেই হুমকি দিচ্ছে, হামলা করছে। আমার শেরপুরে আমার আসনে ২ জনরে, একজনের পা রকাইটা দিছে, আরেকজনের পা ভাইঙা দিছে। বাড়ি ঘরে হামলা করতেছে। কেউরে বাড়ি থেকে বের হইতে দিচ্ছে না। আসলে এইটা থেকে আমরা কবে উত্তোলন হব? আমি একজন সত্যি বলতে আমি একজন প্রতিবন্ধী মানুষ। আমি এক পায়ে হাইটা, হাইটা প্রত্যেকটা আন্দোলনে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা প্রোগ্রামে গেছি। তো আমি এত কিছু করার পরে যেই লোক দ্বৈত নাগরিক, যেই লোকেরা মানুষ পছন্দ করে না, তারা আমি পছন্দ না করার কারণে যদি আগের মতোই ফেসিবাদীকারী আমার হেনস্থার শিকার হইতে হয়, এইখান থেকে এই বাংলাদেশ কবে উত্তোলন হবে? আর কত আর কতবার আমরা আন্দোলন করব? আর কত ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করব? আমরা এইখান থেকে পরিত্রাণ পাবো কবে? আপনার পরিত্রাণের সময়টা দিয়ে দিবেন। আপনারা দেশের জন্য কাজ করেন, দেশ নিয়ে ভাবেন। আপনারা এই জায়গা থেকে আমার সাধারণ মানুষ কবে উদ্ধার হবে? এই সময়টুকু আপনারা একটু বাইদা দিয়েন আজকে। এই হচ্ছে আমার কথা। বাংলাদেশটারে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করতে চাই। আমরা শ্রম দিব, আমরা পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা দেশের জন্য অনেক পরিশ্রম করি। ফসল ফলাই, গরু পালি, হাঁস পালি, মুরগি পালি, ছাগল পালি, অনেক কিছু করি। আমরা শুধু দেশটারে ভালোবাসি। আমরা সুষ্ঠু সুন্দর একটা সমাজ চাই। আমরা এই বর্বরতা চাই না। এগুলি আমাদের আর ভালো লাগে না। আচ্ছা, আপনাদের আপনারা শেরপুর ২ আসনের তো সংসদ সদস্য হয়েছেন উনি ফাহিম চৌধুরী মেবি। ফাহিম ইঞ্জিনিয়ার চৌধুরী। ফাহিম চৌধুরী। জি, জি। ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। তো উনি দ্বৈত নাগরিক, ওইটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? উনি দ্বৈত নাগরিকত্বের জন্য উনার ওই যে ৩টা আসন, যে ৩টা আসন বাদ রইছে হুম। আইনি জটিলতার কারণে, ও তার একটা। আমাদেরটা হচ্ছে উনি উনার একটা আছে, ডিসিশন পেন্ডিং আছে হাইকোর্টে। উনি দ্বৈত হুম। নাগরিকত্ব এখনো আছে। তো ওনার বিরুদ্ধে রিট করা হয়েছিল। ওটা আপনার ওনার একটা দিছে, আদেশ দিছে হাইকোর্ট যে উনি নির্বাচন করতে পারবেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ওনার ফলাফল হবে না, ঘোষণা হবে না। উনার এই কিন্তু ফলাফল আইনি তো অলরেডি জটিলতা ওনার ঘোষণা করা হয়েছে। ওনাকে তো বিজয়ী ঘোষণা করা হয়েছে। বিজয়ী ঘোষণা করছে, কিন্তু উনি শপথ নিতে পারবেন না সম্ভবত। উনার ওই রিটটা হুম। এই এপ্রিলের ২০ তারিখে ওনার রেটটাই হওয়ার কথা, শুনানি হওয়ার কথা।
তো ওর পরে উনি শপথ গ্রহণ করতে পারবেন। ওনার ভাগ্য ঝুলে আছে ওই হাইকোর্টের হাতে। এই আচ্ছা, জি ধন্যবাদ। আব্দুল হাকিম বলেন। সম্মানিত আব্দুল হাকিম সঞ্চালক আনমিউট মহোদয় করেন। মনির ভাই এবং বিজ্ঞ আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এই যে দর্শক মোবারক ভাই এখনো আছেন, আমি ওনাকে একটু কিছু বলতে চাই। উনি প্রথমত পরিচয় দিলেন যে উনি একটা ইউনিয়ন যুব দলের সভাপতি কিংবা না, আপনি সাংগঠনিক ওনাকে না বলে সেক্রেটারি। আপনি প্রশ্ন করেন, আলোচকদেরকে প্রশ্ন করেন। ওনাকে আমি তো আপনি ওনাকে একটু প্রশ্ন বলতে করতে চাই, পারেন। মনির ভাই একটু বলি উনি যেহেতু স্ক্রিনে এখনো আছেন, ওনাকে একটু বলি। উনি একটা কথা বলেছেন, ভোট যাকে খুশি তাকে দিবেন, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। কথা সঠিক, ওনার ভোট উনি যে না যাকে খুশি তাকে দেবো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই একটা আশ্রয় থেকে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে আরেকটা আশ্রয়ে গিয়ে ভোট করাটা একটা দলের জন্য খুব বড় ক্ষতি এবং মারাত্মক ঘৃণিত কাজ। আপনি যাইতেন, আগে চলে যেতেন, 5 আগস্টের পরেই যেতেন, কোনো সমস্যা ছিল না তো। কিন্তু এমন একটা মুহূর্তে আপনি আমি তো এমন কাজ করেছেন, আমি তো সেক্ষেত্রে বলছি আপনার যে প্রতি একটা ক্ষোভ। ভাই না না শেষ আমার করি মধ্যে খুব আপনার নাই। প্রতি আমার মধ্যে কথা হচ্ছে যে আমার ওনারে পছন্দ না। উনি রাজনৈতিক না। ব্যক্তিত্ব না। উনি আজীবন ছিল দেশের বাহিরে। হঠাৎ করে আইসা এখানে দ্বৈত নাগরিক হঠাৎ করে আইসা আচ্ছা, আমার এখানে কি রাজনীতি করবে? আমার প্রশ্ন ছিল ওইখানে। আমি ওনারে আপনার প্রশ্ন ছিল, জি জি, আপনার ভালো লাগতে নাই লাগতে পারে। আপনার একটা ব্যক্তি সবাইকে ভালো লাগবে এটা কোনো কথা নয়। একটা ব্যক্তি সবাইকে, আপনার যে আমাকে ভালো লাগবে, আমার যে আপনাকে ভালো লাগবে এটাও কোনো কথা নয়। আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না, এই জি কথার মধ্য দিয়ে পরিচয়। আপনার যে আমাকে ভালো লাগবে, আমার যে আপনাকে ভালো লাগবে এটাও কোনো কথা নয়। ভালো লাইন রাখতে পারে, কিন্তু যেহেতু আপনি দল করেন, দল সিদ্ধান্ত দিয়েছে, দলের সিদ্ধান্তটা আপনার ফলো করা উচিত ছিল। আর করবেন না, ঠিক আছে, সমস্যা নেই। আপনি আগেই সেটা নিজেও সারেন্ডার করতে পারতেন, কিন্তু সেটা না করে এমন একটা মুহূর্তে আপনি করেছেন, সেই জি জি এখন এসে আপনার এই পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাকে আমি বলি শোনেন, আমার ইউনিয়নের যখন 9টা সেন্টার। যখন ওনার ভাই নাম ভাই ভাই শোনেন, ভাই এক মিনিট মোবারক ভাই এক বলি মিনিট শোনেন, একটু একটু মোবারক ভাই শোনেন, আমার কথাটা শোনেন। জি আমার ইউনিয়নে 9টা কেন্দ্র, 8টা কেন্দ্রে বিএনপি পাস করেছে, একটা কেন্দ্রে জামাত পাস করেছে। যেটা আমি আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেই কেন্দ্রে জামাত পাস করেছে। 1606 ভোট পেয়েছে আর 1400 ভোট পেয়েছে। 206 ভোটে এখানে ফার্স্ট হয়েছে জামাত। এখন পর্যন্ত একটা গাছের পাতা পর্যন্ত নড়ে নাই। ইনশাল্লাহ আশা রাখি নড়বেও না। যা জি ওই যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কেউ এই ধরনের এই কি বলে এটাকে, কি বলে, এই হিংস্র কাজ করেনি। লুঙ্গির তল থেকে বেরিয়ে এসে নিজের রূপ পরিবর্তন করেনি। তাই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়নি। হ্যাঁ, সারা দেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, এবং আমি এই খবরটা দেখিনি, এই আপনার টকশোতে এসে দেখলাম যে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। এটা খুবই জঘন্য এবং নিকৃষ্টতম মানের একটা কাজ হয়েছে। তবে আপনারা সরাসরি তারেক রহমান পর্যন্ত চলে গেছেন, কিছু কিছু বক্তা। ওনাকে দায়িত্বটা নেওয়ার সুযোগটুকু অন্তত পক্ষে দেওয়া উচিত ছিল আপনাদের ওইখানে আঙ্গুল তোলার আগে। শুধু হ্যাঁ বিএনপি করেছে, হামলা করেছে, জামাত যে বসে আছে এটাও নেই। কুড়িগ্রামের রাজারহাটে বিএনপি কর্মীকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। পিরোজপুর মাসুদ সাইদির এলাকায় বাড়িঘর ভেঙে খান খান করে ফেলা হয়েছে। খুলনা 1 আসনে গিয়ে দেখেন এই জামাতের কর্মীরা কি করেছে, সেখানে বাড়িঘর ভেঙে লুটপাট করে। যদি তারা ক্ষমতায় যায়নি, বেশ ঠিক আছে, যাবার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনি, কিন্তু তারা থেমে নেই। তাদের যে লালসা, তাদের যে হতাশা, তারা যে সারা জীবন ন্যারেটিভ তৈরি করে এসেছে, সেই ন্যারেটিভের প্রতিফল আজকে জনগণ তাদেরকে দিয়েছে। সেই ট্রমা থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। তারা যদি জি পলিটিক্স করতো, ধন্যবাদ আব্দুল হাকিম। অবশ্যই আমি আরো অনেক দর্শক আছেন, হ্যাঁ, শেষ সবার করছি কাছে মনির যেতে ভাই, হবে। সম্মানজনক একটা জায়গায় যেতে পারতো। কিন্তু আসলেই এদের সমস্যাটা, এরা পলিটিক্স না করে শুধু ন্যারেটিভ করবে। ন্যারেটিভ বাদ দিয়ে নেতারকে বলেন এনারা পলিটিক্স করুক, এ দেশটা শান্তি সুন্দর মতো চলুক। হ্যাঁ, তারেক রহমান ক্ষমতা নেবার পরে যদি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে, আপনারা আঙ্গুল অবশ্যই তুলবেন, আমরাও তুলবো এবং বলবো এটা অন্যায় হয়েছে, আপনাদেরকে বিচার করতে হবে। না হলে আমরা অতীতে যেভাবে কথা বলেছি ঠিক একই সুরে কথা বলবো। আমরা কখনো জি অন্যায়কে প্রশ্রয় দিই না, অন্যায়কে সমর্থন করি না এবং অন্যায় গ্রহণ করতে পারি না। আমরা সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। তারেক রহমান সেটা বলেছে যে আইনের শাসন সুপ্রতিষ্ঠা করতে হবে এবং অর্থনৈতিক সমৃদ্ধি বাড়াতে হবে। সেই সুযোগটুকু অন্তত পক্ষে ওনাকে দেন, যে উনি ক্ষমতাটা গ্রহণ করুক। আসলে উনি কি করে ওনাকে একটু দেখতে দেন আমাদেরকে। উনি জি ক্ষমতাটা গ্রহণ করুক, ধন্যবাদ। তারপরে ওনার দিকে আঙ্গুল তুলুন। ধন্যবাদ মনির ভাই আমাকে সময় দেওয়ার জন্য।